ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছে নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে। শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন? শেখ হাসিনা আর বেঁচে নেই, শেখ হাসিনা মারা গেছেন। তাকে কোনো একটা হাসপাতালের ফ্রিজে তার দেহ রাখা হয়েছে। শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন আসলে শেখ হাসিনা করেনি। এটা এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ প্রতিস্থাপিত করা হয়েছে এবং এআই এর বুদ্ধিমত্তা ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলো করা হয়েছে। বেশ কিছু কারণে শেখ হাসিনাকে নিয়ে দিন দিন ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে এক বিশেষ প্রতিবেদনে আভাস দিলেন বিবিসি বাংলার নয়াদিল্লির সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে, তিনি আর বেঁচে নাই। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশ এবং ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। এইবার এই শেখ হাসিনার এই মৃত্যু নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে মারা গেলেন। সেই ভিডিওটি আমরা একটু পরে দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরে চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই শেখ হাসিনা আজ কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি নীরবে নিভৃতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন? 5ই আগস্টের পর থেকে তার কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। পর্দার আড়াল থেকে ভেসে আসা দু একটি অডিও ক্লিপ ছাড়া আর কিছুই প্রকাশ্যে আসেনি। আর ঠিক এখান থেকেই জন্ম নিয়েছে এক বিশাল রহস্যের, যে রহস্যের জাল ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, চায়ের কাপ থেকে শুরু করে ক্ষমতার শীর্ষস্তর পর্যন্ত। শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে এই যে ধোঁয়াশা, তা নিছক কোনো সাধারণ মানুষের জল্পনা কল্পনা নয়। স্বয়ং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখন প্রকাশ্যেই এই প্রশ্ন তুলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন। তার মতে অনলাইনে আসার কথা বলেও শেখ হাসিনা কেন শুধু অডিওতে সীমাবদ্ধ থাকছেন? কেন তার চেহারা দেখা যাচ্ছে না? একই সুর শোনা যাচ্ছে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কণ্ঠেও। তিনিও প্রশ্ন তুলেছেন, কিসের হাসিনা? তার চেহারা কি দেখা গেছে? রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যখন এমন সংশয় প্রকাশ করা হয়, তখন সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার হওয়াটা স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যম তো রীতিমতো তোলপাড় চলছে। সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে গত বছরের 19 ডিসেম্বরই নাকি শেখ হাসিনা মৃত্যুবরণ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সেই পোস্টে বলা হয়েছে, খবরটি সত্যি হলে তাকে যেন যথাযথ মর্যাদায় সৎকার করা হয়, আর মিথ্যা হলে যেন প্রমাণসহ তার ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু ভারত সরকার বা শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে এর কোনো জবাব আসেনি। এই নীরবতা যেন সন্দেহের আগুনে ঘি ঢেলে দিচ্ছে। অনেকেই মনে করছেন ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই অডিওগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা, অর্থাৎ ডিপফেক ভয়েস ব্যবহার করে কর্মীদের চাঙ্গা রাখার একটি ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে। কারণ অডিওগুলোতে স্বাভাবিক কথোপকথনের যে প্রাণবন্ত দিক থাকে তা নাকি পুরোপুরি অনুপস্থিত। মনে হচ্ছে যেন কেউ আগে থেকে লিখে দেয়া কোনো স্ক্রিপ্ট রোবটের মতো পড়ে যাচ্ছেন। Let me begin with the truth about July and August 2024, not a peaceful student movement. সেখানে শ্রোতার প্রশ্নের কোনো তাৎক্ষণিক বা রিয়েল টাইম প্রতিক্রিয়া নেই। একজন জীবিত এবং সক্রিয় রাজনীতিকের কণ্ঠস্বর এমন নিষ্প্রাণ মনে হতে পারে না বলেই বিশ্লেষকদের ধারণা। That with neighbor we have wonderful relationship, and as you know that I have a good relationship with. কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, শেখ হাসিনা মারা গেছেন এমন সিদ্ধান্তে পৌঁছানোটা হয়তো একটু বেশি তাড়াহুড়ো হয়ে যায়।
তার আড়ালে থাকার পেছনে মৃত্যুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং জটিল কিছু কারণ লুকিয়ে আছে, আর সেই কারণটি হলো কঠিন রাজনৈতিক এবং আইনি বাস্তবতা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে হাজারো প্রাণ ঝরে গেছে তার দায়ভার সরাসরি শেখ হাসিনার কাঁধেই পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এর মধ্যে সেই হত্যাযজ্ঞের দায়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশও দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে। এখন শেখ হাসিনা যদি জনসম্মুখে আসেন, ভিডিও বার্তা দেন বা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেন, তবে তার আইনি জটিলতা বহুগুণ বেড়ে যাবে। এখানেই চলে আসে ভূরাজনীতির এক সূক্ষ্ম এবং জটিল চাল। ভারত সরকার এখন এক চরম উভয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে শেখ হাসিনা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, অন্যদিকে নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার চাপ। বাংলাদেশ যখন বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চাইছে, ভারত তখনও আনুষ্ঠানিকভাবে হ্যাঁ বা না কিছুই বলছে না, কারণ এই চুক্তির ভেতরেই একটি ফাঁক ফোকর রয়েছে। চুক্তি অনুযায়ী কোনো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণ বাতিল বা বিলম্বিত করতে পারে। নয়াদিল্লি ঠিক এই আইনি সুযোগটাই কাজে লাগাচ্ছে। তারা বিষয়টিকে একটি রাজনৈতিক মোড়ক দিয়ে দীর্ঘ সময়ের জন্য ঝুলিয়ে রাখার কৌশল নিয়েছে। কিন্তু ভারত তাকে আশ্রয় দিলেও তাকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিচ্ছে না কেন? এর উত্তর লুকিয়ে আছে কূটনীতির গভীর সমীকরণে। শেখ হাসিনা যদি ভারতের মাটিতে বসে বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক কথা বলতে থাকেন, তবে তা ঢাকা ও দিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে। ভারত কখনোই চাইবে না বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশীকে পুরোপুরি শত্রুতে পরিণত করতে। আবার শেখ হাসিনাকে যদি ভারত সরকার জোর করে পুরোপুরি চুপ করিয়ে দেয়, তাহলে তার রাজনৈতিক আশ্রয়ের শর্ত নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। তাই নয়াদিল্লি বেছে নিয়েছে একটি সতর্ক এবং নিয়ন্ত্রিত মাঝপথ। তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তার মুখ আক্ষরিক অর্থেই বন্ধ করে রেখেছে। শেখ হাসিনা এখন ভারতের হাতে একটি রাজনৈতিক দাবার ঘুঁটি ছাড়া আর কিছুই নন। এবার আসা যাক শেখ হাসিনার নিজস্ব হিসেব নিকেশে। তার বয়স এখন ৭৮ ছুঁই। এই বয়সে একজন মানুষের শারীরিক ও মানসিক শক্তি স্বাভাবিকভাবেই কমে আসে, কিন্তু তিনি খুব ভালো করেই জানেন বাংলাদেশে ফিরে আসার অর্থ হলো সরাসরি ফাঁসির দড়ির মুখোমুখি হওয়া। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার মতো বোকামি তিনি করবেন না। এটা যে কোনো রাজনৈতিক বিশ্লেষকই চোখ বন্ধ করে বলে দিতে পারেন। আইনিভাবে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ হয়তো তার আছে, কিন্তু বর্তমান বাংলাদেশের যে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, সেখানে সেই আইনি লড়াইয়ে জেতার সম্ভাবনা শূন্যের কোঠায়। তাই দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার চেয়ে ভারতের মাটিতে এক প্রকার গৃহবন্দী বা নিয়ন্ত্রিত জীবনযাপন করাকেই তিনি নিজের শেষ নিয়তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছেন। তার এই আড়াল তাই মৃত্যুর জন্য নয়, বরং নিজের জীবন বাঁচানোর এক অসহায় কৌশল মাত্র। শেখ হাসিনার এই রহস্যময় অন্তর্ধান এবং নীরবতা সবচেয়ে বড় আঘাত এনেছে তার নিজের দল আওয়ামী লীগের উপর। গত এক দশকেরও বেশি সময় ধরে দলটি পুরোপুরি একক ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক হয়ে পড়েছিল। দলে শেখ হাসিনার কোনো বিকল্প বা দ্বিতীয় কোনো নেতা তৈরি হতে দেয়া হয়নি। দলের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ আসত তার সরাসরি নির্দেশনায়। আজ যখন সেই শীর্ষ নেতাই দৃশ্যপট থেকে উধাও, তখন পুরো আওয়ামী লীগ যেন মাথা কাটা একটি বিশাল সাপে পরিণত হয়েছে। দলের ভেতরে এখন চরম নেতৃত্ব শূন্যতা বিরাজ করছে। এই দীর্ঘমেয়াদী শূন্যতার সুযোগ যে কেউ নিতে চাইবে, সেটাই রাজনীতির নিয়ম। যেহেতু হাসিনা কেন্দ্রিক বলয়ের বাইরে বিকল্প কোনো কাঠামো ছিল না, তাই এখন দলের ভেতরেই শুরু হতে পারে চরম অন্তর্দ্বন্দ্ব। দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা এবং শীর্ষ নেত্রীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে তৃণমূলের নেতাকর্মীরা চরম হতাশা আর বিভ্রান্তিতে ভুগছেন। অনেকেই হয়তো নিজেদের পিঠ বাঁচাতে দল পরিবর্তন করবেন, অথবা রাজনীতি থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবেন। হাসিনা পরিবারের বাইরে থেকে এসে কেউ যে এই মুহূর্তে দলের হাল ধরবেন, এমন কোনো গ্রহণযোগ্য বা শক্তিশালী মুখও এই মুহূর্তে দলটিতে নেই। ফলে শেখ হাসিনার এই নীরবতা শুধু তাকেই নয়, বরং তার হাতে গড়ে তোলা বিশাল রাজনৈতিক সাম্রাজ্যকেও তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ক্ষমতার দম্ভ বড়ই ক্ষণস্থায়ী। যে মানুষটি একসময় পুরো রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতেন, আজ তার নিজের ভাগ্যই অন্যের হাতে বন্দী। শেখ হাসিনা শারীরিকভাবে বেঁচে আছেন কি নেই, সেই বিতর্কের চেয়েও বড় সত্য হলো রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে অনেক আগেই মারা গেছেন। জুলাই আগস্টের সেই রক্তাক্ত দিনগুলোতে ছাত্র জনতার উপর যখন বুলেট বৃষ্টির নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক তখনই বাংলার মাটি থেকে তার রাজনৈতিক অস্তিত্বের কবর
রচনা হয়ে গিয়েছিল। আজ তিনি দিল্লির কোনো এক সুরক্ষিত প্রাসাদে শ্বাস নিচ্ছেন নাকি সত্যি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তা দিয়ে বাংলাদেশের নতুন প্রজন্মের আর কিছুই যায় আসে না। প্রবল প্রতাপে দেশ শাসন করা একজন স্বৈর শাসকের পরিণতি যে কতটা করুণ, কতটা নিঃসঙ্গ হতে পারে, শেখ হাসিনার বর্তমান অবস্থায় তার সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ। তিনি বেঁচে থেকেও আজ এক রাজনৈতিক মৃতদেহ। আর এটাই হয়তো প্রকৃতির সবচেয়ে বড় এবং নির্মম প্রতিশোধ। চলতি বছরের 24শে জানুয়ারি ভারতের দিল্লিতে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়েছিল। সেই অডিও বার্তায় মোহাম্মদ ইউনূসকে তোপ দাগিয়ে নিশানা করেছিলেন শেখ হাসিনা। ক্ষমতা দখলের অভিযোগের পাশাপাশি ইউনূসের সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন। একটি রেকর্ডেড অডিও বার্তা প্রচার নিয়ে তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। 7 মাসের মাথায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আবারও দিল্লিতে সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্য দিতে পারেন এমন খবর এরই মধ্যে ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার বক্তব্য প্রচার বা দেওয়ার আগেই নড়ে চড়ে বসেছে বর্তমান ক্ষমতাসীন সরকার। দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য থামাতে ভারতের সাহায্য চেয়েছেন। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিদেবী দেখা করতে গিয়েছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার সাথে। সে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভারতে বসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা যাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে কিংবা বক্তব্য দিতে না পারে সেজন্য ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। অবশ্য ভারতীয় হাইকমিশন এই বৈঠক নিয়ে যে ফেসবুক পোস্ট দিয়েছে সেখানে এর কোনো উল্লেখ নেই। প্রশ্ন হলো, দিল্লিতে বসে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারের আগাম খবরে বাংলাদেশ সরকার এতটা বিচলিত কেন? সোমবার সকালে যেখানে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন কার কাছে আপত্তি জানাবেন সেটি জানেন না, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনার দল আওয়ামী লীগের কিছু করার মুরদ নেই, সেখানে দিন শেষে ভারতীয় হাই কমিশনারকে এমন অনুরোধ কেন? আবার গত 2 বছর ধরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন অনুরোধ বহুবার করা হলেও এতে কোনো ফল হয়নি। তারপরও এমন অনুরোধ কেন? 24-এর 5 আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে তার সাথে নিয়মিত বিরতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা দেখা করতে যান। অন্তর্বর্তী সরকারের একেবারে প্রথম দিকে শেখ হাসিনা বাংলাদেশের কিছু নেতার সাথে টেলিফোনে কথা বলেছিলেন। তবে সেসব নেতা গ্রেপ্তার হওয়ার পরে শুরু করেন অনলাইন বৈঠক। গত 2 বছরে তিনি দিল্লি থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীদের সাথে অনলাইনে কমপক্ষে 145টির মতো বৈঠক করেছেন। এসব অনলাইন বৈঠকে তিনি অডিও বার্তা দেন। ভিডিওতে তাকে দেখা না গেলেও অনলাইন লাইভ বৈঠকে দলের নেতাকর্মীদের সাথে কথা বলেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন হয়েছে। এসব কমিটির নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করছে। সবশেষ সোমবার চট্টগ্রামে মিছিল হয়েছে। আগস্টে শোক মাস হিসেবে উদযাপনের জন্য দলটি কর্মসূচি দিয়েছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে দিল্লি থেকে শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকবার প্রতিক্রিয়া জানিয়েছিল তখনকার সরকার। ভারতীয় ও বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার ছাপা হওয়ার কারণে গত বছরের নভেম্বরে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন সময় হাই কমিশনারকে তলবের ঘটনাও ঘটেছিল। এমন পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে চলতি বছরের 24শে জুন দিল্লিতে আগাম ঘোষণা দিয়ে রীতিমতো সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য বাজিয়ে শোনানো হয়েছিল। ভারতে কর্মরত বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে হওয়া ওই অনুষ্ঠানে তিনি সশরীরে হাজির হননি, তবে অডিও বার্তা দিয়েছিলেন। দিল্লিতে অনুষ্ঠানটির আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়েছিল। তখন বাংলাদেশে ক্ষমতায় ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার সেই অডিও বার্তা প্রচারের পর দিন মানে গত 25শে জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
7 মাস পর একই সংগঠনের আয়োজনে আরো একটি অনুষ্ঠান আগামী 5ই আগস্ট হতে যাচ্ছে, যেখানে শেখ হাসিনা বক্তব্য দিবেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এবারের খবরটির বিশেষ তাৎপর্য হলো আওয়ামী লীগের পতনের 2 বছর পর শেখ হাসিনা প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন। মতবিনিময় সভায় আমন্ত্রণপত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে ভার্চুয়ালি শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফিরে আসার প্রস্তাবিত সময়সূচি নিয়ে আলোচনা করবেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্স, এএপি এবং সম্প্রতি জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেওয়া পরপর 3টি সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আসার কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। 5ই আগস্ট দিল্লিতে যে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে সেটি সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, শেখ হাসিনার মিডিয়া টিম দাবি করেছে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ধন্যবাদ জানাবেন তিনি। মূলত বাংলাদেশের মিডিয়াগুলোতে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। সেখানে আন্তর্জাতিক মিডিয়া যেভাবে ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে ছড়িয়ে দিয়েছে, সেজন্য শেখ হাসিনা মনে করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ধন্যবাদ না জানালেই নয়। এদিকে অনুষ্ঠানটির আয়োজক এফসিসি সাউথ এশিয়া সভাপতি ডক্টর ওয়াইল আওয়াদ বলেছেন, গণমাধ্যমে শেখ হাসিনা কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই। তিনি দাবি করেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। 5ই আগস্টের অনুষ্ঠানে শেখ হাসিনা দেশে ফেরার এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক দর্শনের ঘোষণা দেবেন বলে জানা গেছে। তবে তিনি সরাসরি উপস্থিত না হয়ে কেবল অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানিয়েছে এফসিসির সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়াইল আওয়াদ। এদিকে শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশ্যে দিল্লিতে এমন পাবলিক ফোরামে বক্তব্য দিবেন এ খবর চাওয়ার হওয়ার পর বাংলাদেশ সরকার বেশ নড়েচড়ে বসেছে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। যদিও মাত্র 4 দিন আগে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছিলেন। তার 2 দিনের মধ্যে একেবারে অপ্রত্যাশিতভাবে বৈঠক করেছিলেন ঢাকায় সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীনেশ ত্রিবেদীর সাথে হুমায়ুন কবিরের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠক নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা 5ই আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ খবর আলোচনায় উঠে আসে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারকে বলেছেন, শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেয়া বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়েছে, ভারতের হাই কমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন। তবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হাই কমিশনারের সাক্ষাতের খবর দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে ভারতীয় হাই কমিশন। সেখানে অবশ্য শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা হয়েছে কিনা তার উল্লেখ নেই। ভারতীয় হাই কমিশনার পোস্টে বলা হয়েছে, তাদের আলোচনার কেন্দ্রে ছিল পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের উপর ভিত্তি করে 2 প্রতিবেশী দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সহযোগিতা বাড়ানো। হাই কমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন। যদিও সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার বক্তব্য দেওয়ার আগাম খবরে উদ্বেগ জানাচ্ছে। দিনের শুরুতে সরকারের 2 জন মন্ত্রীর কাছে এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। আগামী 5ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে বাংলাদেশ সরকার আপত্তি জানাবে কি না
সেই প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন তারা আপত্তি কার কাছে জানাবেন। তিনি দাবি করেন একটা নিষিদ্ধ সংগঠনের প্রধান কোথায় কি বলছেন না বলছেন বাংলাদেশ সরকারের সেই সময় নেই সেটার জবাব দেয়ার। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন 5ই আগস্ট কোনো তৎপরতা চালানোর মতো মুরদ নেই আওয়ামী লীগের। প্রশ্ন উঠেছে সকালে 2 জন মন্ত্রীর এমন প্রতিক্রিয়ার পর সন্ধ্যায় কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন মনে করলো। আওয়ামী লীগের যদি কিছু করার ক্ষমতা না থাকে তাহলে সরকার বিচলিত হয়ে শেখ হাসিনার বক্তব্য থামাতে ভারত সরকারের সাহায্য চাইল কেন? আবার অন্তর্বর্তী সরকার আমলে একই রকম অনুরোধ বেশ কয়েকবার করা হয়েছিল। এমনকি ইউনূসের আমলে ভারতীয় হাই কমিশনারকে তলব করার রেকর্ডও করা হয়েছিল। ভারত সরকারের শীর্ষ মহল থেকে প্রতিবারই দাবি করা হয়েছে ভারত অন্য কোনো দেশের নাগরিককে তার দেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না। এমন তথ্য সবশেষ ভারতের লোকসভায় জমা দেয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির রিপোর্টেও বলা হয়েছে। তবে ভারত সরকার বিভিন্ন সময় এও দাবি করেছে শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছেন। সংসদীয় কমিটির রিপোর্টেও তা বলা হয়েছে। অতিথি সামাজিক মাধ্যম ব্যবহার করা, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার যোগাযোগের স্বাধীনতায় বাধা দেওয়ার সংস্কৃতি দেশটিতে নেই বলে ভারতের শীর্ষ মহল থেকে বলা হয়েছে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহল একদিকে বলছে শেখ হাসিনা ও তার দলের তেমন কিছুই করার ক্ষমতা নেই, আবার আরেকদিকে পাবলিক ফোরামে শেখ হাসিনার অডিও বার্তা ঠেকাতে ভারত সরকারকে অনুরোধ করছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় কি তাহলে সরকার বিচলিত? সরকারকে আশঙ্কা করছে ওই অডিও বার্তায় এমন। শেখ হাসিনার যে ইন্টারভিউটা গত 5 তারিখে হলো, অগাস্টের 5 তারিখে, মানে আমাদের জুলাই যে আন্দোলন ছিল সেই আন্দোলনের যে সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনের যে বর্ষপূর্তিতে 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আমরা এক ধরনের অনুষ্ঠান করেছি। আর ওদিকে দিল্লিতে ওই একই দিনে, এটা কাকতালীয়ভাবে না, আমার মনে হয় পুরোপুরি পরিকল্পিতভাবে ওখানে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা যদিও হয়েছে যে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের উদ্যোগে, কিন্তু ওখানে যারা জড়িত ছিলেন প্রায় সবাই বাংলাদেশের লোকজন, আমরা এটা দেখেছি। এবং তারা ওখানে আয়োজন করেছেন, শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে সাংবাদিক বিভিন্ন দেশেরই ছিল, বিভিন্ন সংবাদ মাধ্যমের ছিল, উত্তর দিয়েছেন। এবং সেই সমস্ত উত্তরে বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশের বর্তমানে যারা দেশ শাসন করছেন তাদের প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে। এই প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা তীব্র প্রতিবাদ দিয়েছে এবং সেটা প্রেস রিলিজ আকারে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দিয়েছে, অফিসিয়াল পেজে তারা সেটাকে পোস্ট করেছে এবং সেখানে ভারতের ভূমিকার সমালোচনাও করা হয়েছে। এখন এই যে ভারতের ভূমিকার সমালোচনা, এটাকে ভারত এখন কিভাবে রিয়েক্ট করছে, তারা কি বলছে, সেই জবাবটা আজকে আমরা পেলাম এভাবে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের নিয়মিত একটা ব্রিফিং করেন প্রতি সপ্তাহে। আজকে তাদের একটা ব্রিফিং ছিল, সেই ব্রিফিংয়ে তাদের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সরাসরি এই প্রসঙ্গে উত্তর, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছেন, উনি উত্তর দিয়েছেন। এবং সেখানে রণধীর জয়সওয়াল সরাসরি বলেছেন যে ওই দিনে যে অনুষ্ঠানটা সেটার আয়োজনের সঙ্গে ভারত সরকারের জড়িত নয়, একটা বেসরকারি পর্যায়ের আয়োজন হতেই পারে, ওটা নিয়ে ভারত সরকারের কোনো বক্তব্য নেই, ওনারা এর সঙ্গে জড়িত নয়, এটা ক্লিয়ার করেছেন। এবং দ্বিতীয় যে কথাটা বলেছেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে আমার কাছে মনে হয়েছে, তিনি বলেছেন যে ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, মানে কেবল শেখ হাসিনা না, অন্যরাও যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশে বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে, এই যে বৈধভাবে গঠিত, এটাকে উনি বলেছেন ইংরেজি টার্মে তো বলেছেন, ইংরেজিতে বলেছেন যে ডিউলি কনস্টিটিউটেড, মানে বৈধভাবে গঠিত যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে ভারত সরকার সেটাকে অনুমোদন করে না। কথা কিন্তু একদম ক্লিয়ার যে ওনারা ওখানে বসে যা কিছু বলে, যেমন ওখানে বসে সজীব জয় তিনি বলেছেন বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তান হয়ে যাচ্ছে, ভারত এটাকে অনুমোদন করে না।
ওখানে বলা হয়েছে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র হচ্ছে, ভারত এটাকেও অনুমোদন করে না। মানে যা কিছু বলা হয়েছে ভারত সরকার তার কোনোটাই অনুমোদন করে না। এই যদি হয় অবস্থান, এটা কিন্তু একটা জিগজ্যাগ পাজলের মতো মনে হচ্ছে আমার কাছে। ভাবুন ব্যাপারটা একবার। বাংলাদেশ আগেই বলেছে যে আপনারা এই ধরনের একটা প্রোগ্রাম হতে দিয়েন না, কারণ ঘোষণা তো আরও আগে এসেছে। ভারত সেটা হতে দিয়েছে, দিয়ে বলছে যে এখানে যা যা বলা হয়েছে এগুলোর প্রতি আমার কোনো সমর্থন নেই। তাহলে ভারতের এই ভূমিকাকে কি আপনারা দ্বৈত ভূমিকা বলবেন? যেটা কথা আছে না, চোরকে বলে চুরি করো, পুলিশকে বলে ধরো, এটা কি ওই ধরনের কিছু একটা? আমার কিন্তু তা মনে হয় না। কারণটা হলো এই যে ভারতে বসেও অনেকে অনেক কিছু বলতে পারেন, এটা একটা বেসরকারি সংগঠনের আয়োজন, এটাকে ভারত বাধা দিবে কিভাবে? ভারত তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে এটা কিন্তু আপনি বাধা দিতে পারেন না। এটা তাদের মতামত তারা প্রকাশ করছে, এবং কতগুলি সাংবাদিক জার্নালিস্টদের একটা ক্লাব, তারা এটা আয়োজন করেছে, সেখানে যে কেউ যুক্তও হতে পারে, এটা তো হতেই পারে। তো সেটা যদি হয়, সেটা কিন্তু ভারত বাধা দিতে পারবে না। কিন্তু ভারত ওখানে যা বলা হয়েছে সেটাকে সমর্থন করে না। দেখুন, এই কথাটা কিন্তু আমি বারবার বলার চেষ্টা করছি যে ওখানে একটা ইভেন্ট হয়েছে, ইভেন্টে কিছু স্পিচ আছে, কিছু বক্তব্য আছে। আমি বক্তব্যটাকে সমর্থন করব না। বাংলাদেশের আদালত সেই বক্তব্য যদি হেড স্পিচ হয়, যদি বিদ্বেষ ছড়ানো বক্তব্য হয়, সেই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু ওই ঘটনার কথা আমি বলতে পারবো না, এটা বেআইনি, এটা হয় না, এটা অগণতান্ত্রিক। আমি কিন্তু গত দুদিন ধরে এই কথাটাই বলছি যে বাংলাদেশের ডাক্তার জাহেদ যেটা বলেছেন, যেটা প্রচারই করা যাবে না, এটা বেআইনি কাজ বলেছেন। ওনার এই নির্দেশনা, ওনার এই মন্তব্য আইনকে সাপোর্ট করে না, আইন ওনার বক্তব্যকে সাপোর্ট করে না। ওনার যে বক্তব্য, তার মধ্যে যদি কোনো বিদ্বেষ ছড়ানো বক্তব্য থাকে, মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে, সেই বক্তব্য প্রচার করা যাবে না। আচ্ছা বলুন তো, যদি আপনি বক্তব্যটা না শোনেন, তাহলে কি করে বুঝবেন সেই বক্তব্যটা বিদ্বেষ ছড়ানো কি ছড়ানো নয়? তাহলে শুনতেও মানা নাই। আমি তো নিশ্চিত একটা জাহেদের বক্তব্য শুনেছেন। আমি এটাও নিশ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির যারা নেতৃত্ব আছে, তারা প্রায় সবাই এই বক্তব্য খুব মন দিয়ে শুনেছেন। শোনাটা অন্যায় নয়। অন্যায় হলো ওইখান থেকে যে বক্তব্যগুলো, যেমন বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, যদি এই কথাটা বলা হয়, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, এই ধরনের যে কথাগুলো আছে, এই কথাগুলো আপনারা প্রচার করতে পারবেন না যদি সেটা শেখ হাসিনা বলেন। তাহলে যদি জয় বলেন, জয় তো আর শেখ হাসিনা না। জয়ের কথার উপর কিন্তু কোনো জুডিশিয়াল এম্বার্গো নাই, তো জয় একটা বলতেই পারে। এখনও তো অনেকে বলছে, এখন কি বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশের বিরোধী দল অমুক তমুক তারা বলছে না যে এই সরকার আওয়ামী লীগের সঙ্গে মিশে যাচ্ছে? বলছে তো। এর মাধ্যমে তো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে, বিদ্বেষ ছড়াতে পারে, পারে তো। কিন্তু যেহেতু এগুলো আদালত কর্তৃক এই বক্তব্যগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই, এই দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই, অতএব এগুলো চলতে পারে। কেউ বললেই যে মানুষ এটা বিশ্বাস করবে তাও তো নয়। কাজেই এটা নিয়ে কোনো আপত্তি, কিন্তু ওখানে যেহেতু শেখ হাসিনার বক্তব্যের উপর আদালতের এক ধরনের নিষেধাজ্ঞা আছে এবং সেটা বিদ্বেষ উৎপাদনকারী বক্তব্যের ব্যাপারে, কাজেই সেটা প্রচার করা যাবে না। এটার ব্যাপারে আমিও আদালত দিয়েছি, ভালো মন্দ ব্যাপার না, আমার ভালো লাগলো না, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলে আদালত আদেশ আমরা মানতে বাধ্য। কিন্তু ওখানে যে একটা ঘটনা ঘটেছে সেটা আমি বলতে পারবো না কেন? ওখানে যে একটা অনুষ্ঠান হয়েছে, কে কে বক্তৃতা দিয়েছে, সেগুলো কি আমি বলতে পারবো না? পারবো। এমনকি জয় যেটা বলেছেন সেটাও আমি বলতে পারবো। কিন্তু যেটা হয়েছে, ঘটনা ঘটার পর বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আপনারা জানেন যে একটা প্রেস লিস্ট দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস লিস্ট দিয়ে তীব্র নিন্দা করেছে, ক্ষোভ প্রকাশ করেছে, ভারতের প্রতি ক্ষোভটা তারা প্রকাশ করেছে। এবং সেই ক্ষোভের ব্যাপারেই কিন্তু, ক্ষোভের ভিত্তিতেই এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবেই কিন্তু মিস্টার জয়সওয়াল এই কথাটা বলেছেন। এবং জয়সওয়াল যে কথাটা বলেছেন, এইটা বলার মাধ্যমে আমি কিন্তু এখানে বাংলাদেশ ভারতের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের ব্যাপারটা সম্বন্ধে একটা ধারণা পেতে চাই। আমি এটা আপনাদের সঙ্গে আমি একটু মত বিনিময় করতে চাই। দেখুন,
ভারতের এই বক্তব্যটা কিন্তু খুবই স্পষ্ট যে ওনারা শেখ হাসিনার বক্তব্য এবং এই সরকার সম্পর্কে যে বক্তব্য সেগুলিকে ওনারা সমর্থন করেন না, এবং ওই অনুষ্ঠানে কারো বক্তব্য ওনারা সমর্থন করেন না। তাহলে এখন দাঁড়ালো কি? তাহলে শেখ হাসিনার অবস্থানটা ওখানে কী দাঁড়ালো? দেখুন, আমাদের সরকার দাবি করেছিল শেখ হাসিনাকে যেন কথা বলতে না দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আবার একটা প্রশ্ন কিন্তু উঠে, শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া না দেওয়ার ব্যাপারে ভারত কিভাবে তার নিষেধাজ্ঞা জারি করবে? ভারতের যে শেখ হাসিনা আছে গত 2 বছর ধরে, আপনাদের মনে একটা প্রশ্ন কি জাগে নেই কখনো, শেখ হাসিনা এখানে স্ট্যাটাসটা কি, সেখানে কী হিসেবে আছে? আপনি যখন ভারতে যান অথবা অন্য কোনো দেশে যান, নানা ধরনের কিন্তু ভিসা আছে, কোনোটা ট্যুরিস্ট ভিসা, কোনোটা বিজনেস ভিসা, কোনোটা ডিপ্লোম্যাটিক ভিসা, কোনোটা অফিসিয়াল ভিসা, মানে নানা ধরনের ভিসার ক্যাটাগরি কিন্তু আছে। তার মানে আপনার ভিসার ক্যাটাগরিটা কি? মানে শেখ হাসিনার ভিসার উনি তো ভিসা নিয়ে যাননি এখান থেকে, তো ওখানে রাষ্ট্র কীভাবে তাকে থাকতে দিয়েছে, কী হিসাবে থাকতে দিয়েছে? উনি কি এখানে বন্দী, উনি কি এখানে গ্রেপ্তার হয়েছেন, নাকি ওখানে অতিথি? এই ব্যাখ্যাটা কিন্তু আমরা এখনো কেউ জানি আমরা গত বছরের না, তার আগের বছর 2024-এর অগাস্টে উনি ওখানে যাওয়ার পর বোধহয় 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে ভারত সরকার একটা বলেছিলেন উনি এখানে অতিথি হিসেবে আছেন এবং ওনাকে সর্বোচ্চ নিরাপত্তাও দেওয়া হচ্ছে। তো যদি অতিথি হিসেবে থেকে থাকেন, তাহলে ওনাকে কি গত 2 বছরে একবারও পাবলিকলি দেখা গেছে? একবারও দেখা যায়নি। তো অতিথি কি কোথাও যেতে পারেন? অতিথিকে শপিং মলে যেতে পারেন, অতিথিকে পাবলিক প্লেসে যেতে পারেন না? পারা তো উচিত। তো উনি পারেন না কেন? এই 2 বছরে ওনার কোনো ফটোগ্রাফ কেউ দেখেছেন? ভিডিও বাদ দেন, কোনো স্থির চিত্র কেউ দেখেছেন? কেউ দেখেন নাই। এই দেশেও দেখে নাই, ওই দেশেও দেখছি কিনা আমরা জানি না, কোনো পাবলিক কোথাও আমরা দেখি নাই। আমি বলেছিলাম একবার যদি এটা ভিডিও ইন্টারভিউ হতো তাহলে আমার দেখার খুব ইচ্ছা ছিল যে ওনার চেহারা কেমন হয়েছে 2 বছরের পর। বয়স তো ওনার হয়েছে, 80 বছর বয়স হয়েছে, ওনার কেমন আমার দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি। তাহলে ওনার এখানে স্ট্যাটাসটা কী, এটাও কিন্তু জরুরি। আমি মনে করি আমাদের সরকারের উচিত হবে জানতে চাওয়া যে ওনার এখানে স্ট্যাটাসটা কী। দেখুন, হাদির মৃত্যুর পর হাদির যিনি কথিত হত্যাকারী, হত্যা অভিযুক্ত, তার সেও কিন্তু ভারতে আছে এবং তার স্ট্যাটাস কি, সেখানে গ্রেপ্তার অবস্থায় আছে, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ওকে গ্রেপ্তার করা হয়েছে। তো তার তো একটা স্ট্যাটাস থাকবে। আমাদের শেখ হাসিনার স্ট্যাটাস কি আমরা কেউ জানি না, জানা আমাদের অধিকার নাই। আছে তো, আমি সরকারকে বরং জিজ্ঞাসা করবো ওনার স্ট্যাটাসটাকে আপনারা জানুন, জেনে আমাদেরকে জানান, আমরাও একটু বুঝতে চাই। তাহলে যদি উনি গ্রেপ্তার হয়ে থাকেন তাহলে তো ওনার ভিডিও বা অডিও কোনো বক্তব্য দেওয়ার অধিকার ওনার নাই। যেহেতু উনি অডিও বক্তব্য দিচ্ছেন সেহেতু আমার ধারণা উনি এখানে গ্রেপ্তার অবস্থা নাই, বরঞ্চ উনি অতিথি হিসেবে আছেন। যে অতিথি হিসেবে যদি উনি থাকেন, এটা যদি স্ট্যাটাস হয়, তাহলে ভারত তাকে কীভাবে বলবে যে আপনি কথা বলেন না? কাজেই ভারতের মিস্টার জয়সওয়াল যে কথাটা বলেছেন আমি কিন্তু এটাকে খুবই সমর্থন করি এবং উনি খুবই কূটনৈতিক ভাষায় বলেছেন যে আমরা ওনার বক্তব্যটাকে আমরা সমর্থন করি না। এবং আমার যেটা এখান থেকে আমি আরেকটা ইঙ্গিত পেতে চাই, সেটা হলো এই যে বাংলাদেশের খুব কড়া ক্ষোভ প্রকাশ করার মাধ্যমে যে বিবৃতিটা দিয়েছে, প্রেস রিলিজটা দিয়েছে, সেটা তার পরিপ্রেক্ষিতে জয়সওয়ালের এই বক্তব্য, এই সব মিলিয়ে আমি কিন্তু প্রথমে কিন্তু প্রেস রিলিজ দেখে আমার একটু আশঙ্কা তৈরি হয়েছিল তাহলে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কর অবনতি হবে কিনা, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে না, অবনতি হবে না। গত কদিন ধরে যে একটা সম্পর্কে উন্নতির একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সবাই বারবার বলছিল, এর মধ্যে দেখলাম আমাদের জ্বালানি মন্ত্রী ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনার কথা বলছেন। এই সবগুলি মিলিয়ে যে দুই দেশের প্রতিবেশী 2 দেশের মধ্যে সম্পর্কের উন্নতির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, আমার মনে হয় সেই সম্ভাবনার ক্ষেত্রে কোনো রকম ভাটা পড়বে না। এটা আমি মনে করি ইতিবাচক, আমাদের 2 দেশের জন্য ইতিবাচক। কারণ আমি নিজেও মনে করি যে এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই, কে কী বললো না বললো কিছু আসে যায় না। আর সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে ব্যক্তিতে ব্যক্তিদের সম্পর্ক আর রাষ্ট্রের সম্পর্কে কিন্তু বিরাট তফাৎ। 2টা রাষ্ট্র পাশাপাশি থাকলে নানা ধরনের সম্পর্ক তৈরি হওয়া প্রয়োজন। শত্রু রাষ্ট্রের মধ্যেও কিন্তু বাণিজ্যিক লেনদেন হয়। কাজে আমি মনে করি সেই সমস্ত সম্পর্ক আরও বাড়ুক, ভালো হোক,
এটাই হলো আমাদের প্রত্যাশা, কারণ তাতে আমাদের উভয় দেশেরই সুবিধা। আর হেড স্পিচ, এটা কি শেখ হাসিনা কি আমাদের এখান থেকে কেউ? কোনো ধরনের হেড স্পিচই আমি মনে করি প্রত্যাশিত নয়। প্রিয় দর্শক, শেখ হাসিনা এবং তার জ্যেষ্ঠ পুত্র, তার পুত্র সজীব ওয়াজেদ জয় আজকে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। আমি এটাকে রাফলি সংবাদ সম্মেলন বলবো নাকি আমাদের তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে বার্তাগুলো সাংবাদিকদেরকে দেওয়ার ছিল সেটি বলবো আমি জানি না, তবে মোটা দাগে সহজে বোঝার জন্য এটিকে আমি সংবাদ সম্মেলনই বলছি। সংবাদ সম্মেলনে খুবই পরিষ্কার বক্তারা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন তুলে ধরেছে, সেখানে যে নির্মমতা চলছে, যে খুন খারাপি চলছে, যে ভয়ঙ্কর অবস্থা, ইকোনমির যে পতন, বাংলাদেশের মানুষ যে কষ্টে আছে, সমস্ত কিছু বক্তাদের বক্তব্যে উঠে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী মোটামুটি সব ধরনের সব কিছুই কাভার করেছেন এবং অন্যান্য বক্তারাও আলাদা করে তারা কাভার করেছেন। আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছেন, যেহেতু এই প্রোগ্রামটা ইংরেজিতে ছিল, সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন এবং সেগুলো অনেকেই বুঝতে পারেননি এবং মোটা দাগে পুরো ব্যাপারটা কি, মাননীয় প্রধানমন্ত্রী কবে ফিরবেন, এবং তিনি বারবার বলেছেন যখন সময় আসবে তখন তিনি ডেট এবং টাইমটা জানাবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সাংবাদিক সুলতানা রহমানের একটি প্রশ্নের উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে ডিসেম্বর শব্দটা জয়ের মাস, ভিক্টোরির মান্থ অফ ভিক্টোরি যেটা তিনি উল্লেখ করেছেন, তার মানে ডিসেম্বরে তিনি ফেরত যাবেন, এই কথাটা তিনি পুনর্ব্যক্ত করেছেন। ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রশ্ন করেছিলাম যে আপা এটি গত সপ্তাহেরই ঘটনা হবে, যে আপা এই যাওয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি এবং অন্যান্য ব্যাপার স্যাপার সমস্ত কিছু নিয়ে আমি তাকে আলাদাভাবে প্রশ্ন করেছিলাম। যতটুকু সাধারণ দর্শকদের জন্য বলা যায় ততটুকুই আমি বলছি। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনাকে যারা উনার ক্যারেক্টারটা জানেন, উনার ট্রেইটগুলো যারা বোঝেন, যারা উনার কথা, বোল্ডনেস, শার্পনেস, এই পুরো ব্যাপারটার সাথে বা গত 4 দশক ধরে 5 দশক ধরে যারা উনার রাজনীতির সাথে পরিচয় আছে, একটা ব্যাপার আমি অন্তত পক্ষে নিশ্চিত হয়েছি, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে যেতে চান। এবং আপনারা তো আজকে শুনছেন এটা যে ডিসেম্বরে তিনি যেতে চান। ডে 1 তিনি ভারতে যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই জঙ্গিদের সাথে পেরে না উঠে উনাকে একটি নিরাপদ স্থানে অর্থাৎ ভারতে উনাকে এনে রেখেছে, তার কয়েকদিন পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী আসলে কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলেন না। তিনি বারবারই তার দেশে ফেরত যেতে চাচ্ছিলেন। সিচুয়েশনগুলো সময়ের সাথে সাথে অনেকগুলো অনেকগুলো অধ্যায় আমরা এই ঘটনা প্রবাহতে দেখেছি। ওনার সাথে ব্যক্তিগত পর্যায়ে যারা কথা বলেছেন, যারা ওনাকে চেনেন, তারা জানেন যে গত 2টা বছর ধরে, বা আমি বলবো যে ওনার যে ব্যাকুলতা, ওনার যে আকুলতা দেশে ফেরার, সেটা এটা চোখে না দেখলে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি যেমন শুরুতেই মনে করতে পারি যে ওনার সাথে আমার প্রথম যখন কনভারসেশন হয় 2024 সালে অগাস্টে, ওই ঘটনার জাস্ট কয়েক সপ্তাহের মধ্যেই তিনি প্রথম যেই আলাপটা করেছিলেন সেটা হচ্ছে সাধারণ মানুষ তারা যেই ভাতাগুলো পেত, যেমন চিকিৎসা ভাতা, বেকার ভাতা, তারপরে বার্ধক্য ভাতা, বিয়ের জন্য আলাদা ভাতা, প্রেগন্যান্সির সময় যে ভাতাগুলো, সেগুলো যে এই দখলদারি ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, প্রথমে তিনি সেগুলো নিয়ে আলাপ করেছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাদের পলিটিক্যাল আইডিওলজি অনুযায়ী নানানভাবে অনুবাদ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, বলতে পারেন, সেটা নিয়ে আমি কোনো আলাপেই যাব না, যে যার মতো করে তাকে ব্যাখ্যা করবেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের অনুরাগী হিসেবেও না, একেবারে সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে একটা ব্যাপার, আমি বাসাতেও যখন ওনার সাথে ফোনে কথা বলেছি, আমি আমার বাসাতে আমার স্ত্রী, আমার বাবা মা, তাদের সাথেও আমি টেলিফোনে খুব আশ্চর্য হয়ে বলেছি যে আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে উনি এত কিছুর পরেও খালি বাংলাদেশের দেশের মানুষের সমস্যা, কষ্ট, এগুলো নিয়ে কথা বলেন। আমার মনে আছে যখন 32 নাম্বার ভাঙছিল, ওই দিন আমি খুবই ইমোশনালি হয়ে বলেছি যে পাসপোর্টই ছিঁড়ে ফেলবো, এই দেশ আমার না, এই দেশে যাবোই না, এই দেশ আমার কোনোভাবে হতেই পারে না। আমি সাধারণ মানুষের মতো আমার যেই স্নায়ুর চাপ হয়তো আমি তখন নিতে পারিনি, আমি আমার মতো করে বলেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলেছেন যে না, এভাবে বলো না, এটা আমাদের দেশ, এটা বাংলাদেশ,
সো এই দেশের মানুষকে আমাদের ঠিক করতে হবে, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। ওই 5 তারিখ রাতে বাড়ি ভাঙছে আর তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলছে এবং আমাকে শুধরে দিচ্ছেন। আমি যতবারই বলেছি যে আমি আমার রাগে অনেকবার বলেছি যে এই বাংলাদেশের মানুষ বেঈমান, এরা অকৃতজ্ঞ, ততবারই তিনি আমাকে শুধরে দিয়েছেন না এটা বলা যাবে না। হয়তো বা কিছু মানুষ এমন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ সবাইকে এটা বলা যাবে না। এটাই ঠিক, সারা বাংলাদেশের মানুষকে আমি কেনই বা বলবো। বাট আমি আমার আবেগের জায়গা থেকে বলেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে আমাকে শুধরে দিয়েছেন। এমনকি আমি আরেকটা ছোট একটা ঘটনা বলতে পারি। আসলে এইসব ঘটনা এই কারণে বলছি যে এই মানুষগুলোকে না চিনলে তার যে শার্পনেস, তিনি যে ফেরত যাবেন, কেন যাবেন, সেই জিনিসগুলো আপনাদের বোঝা প্রয়োজন। আমি একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে ওনাকে যখন আমি বলছি দেশে ফেরত যাওয়ার ব্যাপারে, তিনি বলেছেন যে দেখো, আমাকে দেশের মানুষের জন্য ফেরত যেতে হবে, ওরা আমাকে ডাকছে এই দলের জন্য। মানে পুরো ব্যাপারটা আমি যেভাবে অনুবাদ করলাম, আরও অনেক কথাবার্তা হয়েছে, সেটা অনুবাদ করে আমার কাছে যেটা মনে হলো যে আমি বলেছি যে আপা, সেখানে গেলে ফাঁসি হতে পারে, সেখানে গেলে ভয়ঙ্কর রকমের তারা এমন ব্যবস্থা নিতে পারে যেটা অসহনীয় একটা ব্যাপার হয়ে যেতে পারে। ওনার শুধু একটাই কথা যে তিনি জন্মেছেন মৃত্যুর জন্য এবং চলে যেতে তাকে একদিন না একদিন হবেই। এই বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তার হাত ধরেই বাংলাদেশ হয়েছে, বাংলাদেশে এসেছে, এই মৃত্যুও তার এই বাংলাদেশেই হবে। এবং তার মৃত্যুর মধ্য দিয়েও যদি বাংলাদেশের মানুষ মুক্তি পায়, যদি তার মৃত্যুর মধ্য দিয়ে ওই দল বেঁচে থাকে, মানে পুরো ব্যাপারটাই আমার কাছে এমন মনে হয়েছে। আমার যদিও উনি আবেগী মানুষ তো বটেই, কিন্তু উনার কথার মধ্যে যে ফার্মনেসটা ছিল, আজকেও সেই সংবাদ সম্মেলনে আমি ওই একই ফার্মনেস দেখেছি। এবং উনার মুখে দিয়ে বা উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা ঠেকানো আমার কাছে রীতিমতো অসম্ভব মনে হয়েছে। আমি আমার সাধারণ মানুষের জায়গা থেকে, আমার নেত্রী বিপদে পড়বে, আমার নেত্রী বিপদে পড়তে পারে, আমি ক্ষুদ্র মানুষ, আমি আমার ওই ক্ষুদ্রতা থেকেই বারবারই নানানভাবে চেষ্টা করেছি আপাকে নিবৃত করবার জন্য, যে আপার ডিসিশনটা রিথিঙ্ক করবার জন্য, যে এটা ঠিক হবে কি না, আর একটু চিন্তা করা দরকার, অ্যান্ড এভরিথিং। আরও অনেক কিছু তো এগুলোর সাথে রিলেটেড, কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে ওখানে যাওয়ার পরে কি হবে না হবে, অনেক কিছু এখানে আছে, সব কিছু দর্শকদেরকে বলা সম্ভব না। ফলে প্রত্যেকটা জায়গা বিবেচনা করেও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকটু সময় নিতে বলেছি, কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল, যেটা তিনি আজকে বারবার সংবাদ সম্মেলনে বলেছেন। সেই সংবাদ সম্মেলনে দর্শক যারা এখানে ছিলেন উপস্থিত সাংবাদিক, তারা সুনির্দিষ্টভাবে তারিখ জানতে চেয়েছেন। একজন সাংবাদিক জানতে চেয়েছেন যে তাদের ফ্যামিলি ট্র্যাডিশন নিজামুদ্দিন আউলিয়ার দরগার জিয়ারত করা, তিনি সেটা যাবার আগে সেটা করবেন কিনা। একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে মোদি সরকার কিছুদিন আগে তাকে সিস্টার বলে অভিহিত করেছে, আমার বোন বলেছে, ফলে তার এই ফেরত যাওয়ার ব্যাপারটা ভারত সরকার কিভাবে দেখছে, এই ব্যাপারে মতামতটা কি। তারপরে সজীব অজয় জয় ভাইকে বলা হয়েছে যে আপনি যেহেতু আমেরিকান নাগরিক, তো ভারতের যিনি অ্যাম্বাসেডর আছে, তিনি বাংলাদেশে গেছেন, তিনি কয়েকদিন আগে বাংলাদেশে গিয়ে বিভিন্ন পার্টির সাথে কথাবার্তা বলেছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি, তিনি তার সেখানে বক্তব্য দিয়েছেন। সব কথার এক কথা, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা ঘুরে ফিরে বারবারই বলেছেন, একটা বার বলেছেন ডিসেম্বরের কথা, আর বাকি সময় বলেছেন যে তিনি সময় এবং ডেট সময় হলেই তিনি সেটা জানিয়ে দিবেন। ফলে স্বাভাবিকভাবে আমাদের দলীয় একটা পরিকল্পনা আছে, আমরাও সাধারণ নেতাকর্মী যারা আছি, আমরাও যারা এই বিষয়গুলো সবসময় ওনার সাথে আলাপ করেছি, দেখেছি, কাছাকাছি থেকেছি, আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখা যায়, সেটা আইনগতভাবে বলেন, কূটনৈতিকভাবে বলেন, নানান ধরনের সেগমেন্ট, নানান ধরনের জায়গা থেকে, নানান ধরনের কোয়ার্টার থেকে সবাই যে যার মতো করে ব্রেন স্টর্মিং করছে, কাজ করছে, সেটার এক ধরনের পরিকল্পনা তো আছেই। সো এগুলো প্রকাশ্যে বলবার কিছু না, এগুলো সাধারণ দর্শকদের আমার মনে হয় না যে এই ব্যাপারগুলো খুব বেশি জানবারও প্রয়োজন আছে। কারণ স্ট্র্যাটেজি যদি আমি খোলা মাঠে বলেই দেই বা এটা যদি এই আলাপই করি, তাহলে সেটার আসলে আমি বলবো নেতিবাচক দিকটাই থাকে সবচাইতে বেশি। তো আমার আজকে এই ভিডিওটা করবার প্রধান উদ্দেশ্যের যে জায়গাটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দেশে ফেরার ব্যাপারে আমি অন্তত পক্ষে নিশ্চিত যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি সেটা তার দেশে ফেরত যেতে চান। তিনি দরকার হলে মৃত্যুকে বরণ করে নিতে চান। এই ধরনের রাজনীতিবিদ, এই ধরনের দৃঢ়
চিত্তের অধিকারী এই ধরনের মানুষ বাংলাদেশের রাজনীতিতে, এইটা আসলে অনেকেই হয়তো বা কল্পনা করতে পারে না। কিন্তু বারবার আমরা একটা কথা ভুলে যাই যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি জাতির পিতার কন্যা। শেখ হাসিনা বাংলাদেশের উত্তর, শেখ হাসিনা বাংলাদেশের উত্তর। আমি সবসময় এই কথাটা বলেছি, আমি সবসময় এই কথাটা বলে এসেছি, আমি সবসময় বলে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উত্তর, বাংলাদেশের অ্যান্সার, বাংলাদেশের সমস্ত সংকট বা সাহস বা ব্রেভারি যা কিছুই বলি না কেন, সেটার স্পষ্ট উত্তরই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রয়েছি, যারা অনুরাগী রয়েছি, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, আমরা তার এই সিদ্ধান্তকে, তার এই সিদ্ধান্তের ক্ষেত্রে পরবর্তী যা যা করণীয় সেটার জন্য আমরা সোচ্চার রয়েছি। এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের লক্ষ কোটি যে সমর্থক রয়েছে, জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের পক্ষ থেকেও একটা বড় ধরনের আমরা মুভমেন্ট আমরা দেখতে পাবো। আমরা সেই আশ্বাসটা সবসময় ব্যক্ত করি। এই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সন্তান ছাড়াও বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন। ফলে আপনারা এও জানেন যে সাকিবের এই সংবাদ সম্মেলনটার পরে সাকিব আল হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এতে করেই বোঝা যায় যে কি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে চলছে। এবং যে তারেক রহমান নির্দেশ দিচ্ছে এই ঘটনার পরপরই আপনার বলছে যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, এটা 7 বার এডিট করেছে, প্রায় এখন পর্যন্ত প্রায় 65,000 বা 60,000 মানুষ মনে হা রিয়াক্ট দিয়েছে এদের সেই স্টেটমেন্টে। তারা খুবই নিন্দা জানিয়েছে যে ভারতের মাটিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী এই কথা কেন বলবে। আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে ঠিক আজকে থেকে প্রায় কয়দিন আর 6 মাস আগেও তারেক রহমান ইংল্যান্ডে বসে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করত এবং তারা সবসময় বলতো যে আমাদের বাক স্বাধীনতা নাই, বাংলাদেশে কথা বলতে দেওয়া হচ্ছে না। তারা তখন ওদেরকে কথা বলতে দেওয়ার ব্যাপারটাকে বাক স্বাধীনতা মনে করত, আর ঠিক এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে চান তখন সেটাকে বাক স্বাধীনতা মনে করে না। তারেক রহমানেরও ফাঁসির নির্দেশ হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তারা 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজা হয়েছিল, 10টা অস্ত্র মামলার সাজা হয়েছিল। তো তারেক রহমান ইতিহাস দ্রুত ভুলে যায় বলেই ইতিহাস তাদেরকে নানানভাবে জাপটে ধরে রাখে। এবং এটা আপনারা জানেন যে এটা অত্যন্ত শোকের মাস, অগাস্টের মাস, যেই মাসে তারেক রহমানের বাবাই বঙ্গবন্ধুকে খুনের পরিকল্পনা করেছিল মুক্তিযুদ্ধের সময়। সেটা 5ই অগাস্টের পরে বঙ্গবন্ধুর খুনি ডালিমের বয়ানে আমরা পরিষ্কারভাবে জেনেছি কর্নেল তাহের, জিয়া তারা কিভাবে পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধুকে হত্যার। সুতরাং এই অগাস্ট মাসটা বঙ্গবন্ধুকে খুনের মাস এবং জিয়া রহমানের বাবার হাতে রক্ত, জিয়া রহমানের হাতেও রক্ত। তিনি নিজেও মাননীয় প্রধানমন্ত্রীর এই পুরো স্পিচটা বসে বসে দেখেছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। তো নিজেই বসে বসে চুপটি করে বক্তব্য দেখছেন। আবার আপনার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে দেশে প্রচারিত না হয় সেটার জন্য আবার নানান ধরনের ব্যবস্থা নিচ্ছেন, প্রতিবাদ লিপি জানাচ্ছেন, আবার নিজে ইংল্যান্ড থেকে ঠিকই রাজনীতি করে গেছেন। এই যে দ্বিচারিতা, এই যে হিপোক্রেসি, এগুলাই হচ্ছে বিএনপি। তো সর্বশেষ একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, লক্ষ কোটি জনতা রেডি, এবং আমাদের যে পরিকল্পনা আছে, আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছি সেটিও আমরা বাস্তবায়ন করবার জন্য যা কিছু করবার। বাংলাদেশে জোর জল্পনা চলছে শেখ হাসিনা দেশে ফিরবেন পশ্চিমা কূটনীতিকদের প্রত্যক্ষ নজরদারিতে। একরকম বলতে গেলে তারেক রহমান সরকারের মনে কোনো অসৎ উদ্দেশ্য যদি থাকেও শেখ হাসিনা দেশে ফেরার পর তাকে নিয়ে কি করা হবে সেই বিষয়ে তো সেরকম কোনো অসৎ উদ্দেশ্য থাকলেও তার করার কিছু নেই। একই রকম আরেকটি জোর জল্পনা 2027 অক্টোবরের মধ্যে নতুন করে নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়ে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, এটাই চায় এখন আমেরিকা সহ সমগ্র পশ্চিম দুনিয়া, এমনকি রাশিয়াও এটাই চাইছে। আর ভারত যে শেখ হাসিনাকে চায় এটা তো বলাই বাহুল্য। গত 5 আগস্ট দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে রীতিমতো উৎফুল্ল দেখাচ্ছিল এই কারণেই। এই জল্পনার বাস্তব ভিত্তির ব্যাপারে
কোনো প্রকাশ্য তথ্য আমার হাতে এই মুহূর্তে নেই, সেটা দিতে পারবো না, থাকা সম্ভব নয়। কারণ কূটনীতিতে সব কিছু একেবারে লিখিত পড়িত হয় না। কূটনীতিতে চোখের সামনে যা ঘটে, চোখের আড়ালে ঘটে তার অনেক বেশি। আর কথায় আছে, যা রটে তার কিছু তো ঘটেই। সুতরাং জল্পনা বলে উড়িয়ে না দিয়ে দেখা যাক সত্যিই কি কোনো বাস্তব ভিত্তি আছে এমন জল্পনার। যদি থাকে তো কি সেই বাস্তব ভিত্তি? এই আলোচনার দুটি অংশ। এক, পৃথিবীর কোন কোন দেশ কেন হাসিনাকে ফেরাতে চাইছে, এবং দ্বিতীয় অংশ, বাংলাদেশের সাধারণ মানুষ যে জল্পনা করছে তারাও কি চায় হাসিনা দেশে ফিরুন, তিনি ক্ষমতায় আসুন? কেন চায়? শেখ হাসিনার দেশে ফেরা, পশ্চিমা ডিপ্লোম্যাটদের পর্যবেক্ষণ এবং 2027 সালের মধ্যে সব দলের অংশগ্রহণের সম্ভাব্য নির্বাচন নিয়ে রাজনৈতিক বিশ্লেষণে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। গত 5 আগস্ট দিল্লিতে আয়োজিত ভার্চুয়াল প্রেস ইন্টারঅ্যাকশনে শেখ হাসিনার বক্তব্য এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। এই ধরনের জল্পনা কল্পনা তৈরি হওয়া বা রাজনৈতিক অঙ্গনে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার পেছনে থাকে অনেক ভৌগোলিক, রাজনৈতিক, কৌশলগত কারণ। আন্তর্জাতিক পরাশক্তি যারা মাত্র 2 বছর আগে অনেক ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করেছিল শেখ হাসিনাকে, তারা যদি আবার এখন সেই শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়, তাহলে মানতেই হবে বড় কিছু পরিবর্তন ঘটে গেছে। বিকল্প সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি, এটা একটা বড় কারণ। পশ্চিমা শক্তি কেন চলে গিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে? কারণ তাদের অভিযোগ ছিল শেখ হাসিনার আমলে যেসব নির্বাচন হয়েছে সেটা অস্বচ্ছ নির্বাচন। তিনি গণতন্ত্রের অপব্যবহার করে ক্ষমতা আঁকড়ে রেখেছেন, এই ছিল অভিযোগ। তার দেশে আইনের শাসন নেই, হাসিনা আমেরিকার কথা মতো চলেন না, তিনি মার্কিন তথা পশ্চিমা স্বার্থের অনুকূল নন। সুতরাং যে মেটিকুলাস ডিজাইনের কথা স্বয়ং বলেছেন ইউনূস, সেই ডিজাইন পশ্চিমের পরাশক্তিরা মিলেমিশে কার্যকর করেছিল বাংলাদেশে। এটা অনেকেরই দৃঢ় বিশ্বাস। শেখ হাসিনা চলে গেলেন, তারপর কি হলো? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সাধারণত একক কোনো দলের প্রতি বা ব্যক্তির প্রতি সমর্থন দেওয়ার চেয়ে রাজনৈতিক প্রক্রিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও তার স্থায়িত্ব নিশ্চিত করতে বেশি আগ্রহী। যে কোনো নির্বাচন যদি দেশের অন্যতম বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণ বাইরে রেখে অনুষ্ঠিত হয়, যেটা তারা বলেন 2024 এবং তার আগের নির্বাচনেও বিএনপিকে বাইরে রেখে হয়েছিল বলে তাদের অভিমত। সুতরাং সেটা যদি হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক মানদণ্ডে সেসব নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। পশ্চিমা কূটনীতিকদের নজরদারির বিষয়টি মূলত একটি গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের কাঠামোর ইঙ্গিত হিসেবে বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে এবার। সেজন্যই তারা শেখ হাসিনাকে ফেরত নিয়ে যেতে চাইছেন, তার নিরাপত্তাও দেবেন এবং সেই সঙ্গে আগামী নির্বাচনটাও যাতে স্বচ্ছভাবে হয়, অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে হয়, সেই ব্যাপারটাও তারা দেখবেন। রাশিয়ার ক্ষেত্রে এটা কি? রাশিয়ার অর্থনৈতিক ও অবকাঠামোগত স্বার্থ বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমেত রাশিয়ার একাধিক বড় বিনিয়োগ রয়েছে। মস্কো সব সময় রাজনৈতিক ধারাবাহিকতা ও এমন এক সরকারের উপস্থিতি পছন্দ করে যা বিগত চুক্তিগুলোর বিশ্বস্ততা বজায় রাখে। ভারতের নিরাপত্তাগত কৌশলগত অবস্থানটা কি?
ভারত দীর্ঘমেয়াদে তার পূর্ব সীমান্তে একটি বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সরকার দেখতে চায়। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সাথে ভারতের গভীর নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। দিল্লি বিশ্বাস করে যে আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক সমঝোতা জরুরি। শেখ হাসিনার পতনে ভারত ও রাশিয়ার কোনো ভূমিকা ছিল না, ওটা ছিল একান্তভাবেই আমেরিকা ও পশ্চিমা শক্তির খেলা। কিন্তু শেখ হাসিনার পতনে পশ্চিমা শক্তি যা চেয়েছিল তা তো পেলই না, উল্টে অবস্থা আরও খারাপ হলো। আইনের শাসন একেবারে ভেঙে পড়ল। স্বচ্ছ ও সুস্থ গণতন্ত্র যতটা ছিল শেখ হাসিনার আমলে, সেটাও চলে গেল ইউনূসের আমলে। অক্ষম প্রশাসনে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ল। বিচার বিভাগ আক্রান্ত মবক্রেসির হাতে। মব যাকে খুশি তাকে মারছে, বিচার নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই। নতুন বিপদ হলো ধর্মীয় মৌলবাদের প্রচণ্ড বিস্তার এবং আমেরিকার চাওয়াকে অগ্রাহ্য করে চীনের সঙ্গে অতিমাত্রায় দহরম মহরম। আর এসবের এই সব কিছু নিট রেজাল্ট, চীন বাদে সমস্ত পরাশক্তি একজোটে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনাকে চাই। বড় কারণ আওয়ামী লীগের দীর্ঘ ট্র্যাক রেকর্ড, দৃঢ় ও শক্ত ভোট ব্যাংক। দীর্ঘ 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকার কারণে দেশের প্রশাসন, ব্যবসা বাণিজ্য, গ্রাসরুট লেভেল রাজনৈতিক কাঠামোর একটা নির্দিষ্ট অংশে আওয়ামী লীগের সমর্থন ভিত্তি রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বৃহৎ জনগোষ্ঠীকে দীর্ঘকাল রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখলে তা দেশে স্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা বা চরমপন্থার জন্ম দেবে। আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ, শেখ হাসিনার সমর্থক ও বেশ কিছু আন্তর্জাতিক বিশ্লেষক নিরপেক্ষ, তারাও মনে করেন আইনি লড়াই ও আন্তর্জাতিক কূটনৈতিক মধ্যস্থতার মাধ্যমে একটি মধ্যবর্তী সমাধানের রাস্তা খোঁজা হতে পারে, যেখানে সরাসরি ক্ষমতা হস্তান্তর না হলেও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে। শেখ হাসিনাকে কেন্দ্র করে এসব জল্পনার মূল কারণ হলো ভূ রাজনৈতিক শক্তিগুলোর নিজেদের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার ইচ্ছা এবং বাংলাদেশে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা গড়ে তোলার বৈশ্বিক তাগিদ। সারা বিশ্ব জুড়ে এই তাগিদ। বোঝা গেল কেন পশ্চিমা বিশ্ব চাইছে যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরুন। আর ক্ষমতায় ফিরতে গেলে একটি নতুন নির্বাচনের দরকার, কারণ তারেকের মেয়াদ তো সেই 2031 সাল পর্যন্ত। ততদিন অপেক্ষা করতে হলে দেশের সর্বনাশ হয়ে যাবে। তাই তারা শেখ হাসিনার দেশে ফেরা যাতে নিরাপদ হয় এবং তার ক্ষমতা গ্রহণ যাতে দ্রুত হয়, সেই ব্যবস্থাপনা করতেই পারে। এবার আসি আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে। বাংলাদেশের মানুষ এই বিষয়টা কোন চোখে দেখছে। দেখুন, পরাশক্তিদের বিশ্লেষণের সঙ্গে কি তারা সহমত বাংলাদেশের মানুষ? চলুন দেখা যাক সেই প্রশ্নটি। 2024 সালের জুলাই আগস্টের রাজপথের সেই রক্তঝরা দিনগুলোর কথা একবার ভেবে দেখুন। যে তরুণ সমাজ, যে আপামর জনগণ নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে একটি শক্তপোক্ত সরকারের পতন ঘটিয়েছিল, মাত্র 2 বছরের ব্যবধানে সেই আন্দোলনের স্মৃতি আজ মানুষের মন থেকে ফিকে হয়ে গেছে। ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। আজ সাধারণ মানুষের মুখে মুখে একটি বাক্যই ঘুরে ফিরে আসছে, এর চেয়ে মানে ইউনূসের শাসনের চেয়ে, তারেক রহমানের শাসনের চেয়ে শেখ হাসিনার আমলই ভালো ছিল। কেন মাত্র 2 বছরের মাথায় একটি গণ অভ্যুত্থানের রক্তস্নাত অর্জন এভাবে ধূলিসাৎ হয়ে গেল? কিভাবে একটি দেশের কোটি কোটি মানুষ স্বৈরাচার মুক্ত হওয়ার আনন্দের পর
আবার অতীতমুখী নস্টালজিয়া বা পুরনো দিনের প্রত্যাবর্তনের মধ্যে সান্ত্বনা খুঁজতে শুরু করলো? আজকে এই সত্যটি লুকোনোর কোনো উপায় নেই। আজ আমাদের অত্যন্ত সোজা সাপটা ভাষায় এই গণ হতাশার নেপথ্য কারণগুলো বিশ্লেষণ করতে হবে, এবং সেটা বিশ্লেষণ করলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো কেন পশ্চিমা শক্তির এবং অন্যান্য পরাশক্তিদের যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে নতুন নির্বাচনের ব্যবস্থা করে আবার যাতে ক্ষমতা তার হাতে ফেরে, সেই ব্যবস্থা কেন দেশের মানুষ সমর্থন করছে সেইটা বলা। দেশের মানুষের প্রধান হতাশা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করলো তারা, বলা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই লড়াই গিয়ে আত্মসমর্পণ করলো মৌলবাদের কাছে। এই স্বপ্নভঙ্গের প্রথম এবং প্রধান কারণ হলো আদর্শের চরম বিশ্বাসঘাতকতা। জুলাইয়ের আন্দোলন জন্ম নিয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে, কিন্তু ক্ষমতা বা নির্বাচনের অঙ্ক মেলাতে গিয়ে আন্দোলনের নেতৃত্ব পরবর্তী রাজনৈতিক শক্তিগুলো তারা হাত মেলালো ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলোর সাথে। যে তরুণরা একটি মুক্ত চিন্তার বাংলাদেশ চেয়েছিল, তারা দেখলো ফ্যাসিবাদের জায়গা দখল করে নিচ্ছে ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদ। জামাতে ইসলামী সহ চরমপন্থী গোষ্ঠীগুলোর সাথে প্রকাশ্য অপ্রকাশ্য নির্বাচনী জোটে জড়িয়ে আন্দোলনকারীরা প্রমাণ করলো তাদের কাছে ফ্যাসিবাদ বিরোধিতা কোনো নৈতিক অবস্থান ছিল না, তা ছিল কেবলই ক্ষমতা দখলের সিঁড়ি। তারা স্বাধীনতার কথা বলে স্বাধীনতা বিরোধী শক্তির কাছেই নিজেদেরকে সমর্পণ করলো। সাধারণ মানুষ দেখলো এক অত্যাচারী শাসকের বিদায়ের পর সমাজের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের বিস্তার ঘটছে, ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে এবং নতুন করে ভয় ও ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদের বিপরীতে মৌলবাদকে গ্রহণ করাটা জনগণ মেনে নেয়নি, মেনে নেওয়া যায় না, কারণ এটা আরও বড় পাপ। দ্বিতীয়ত, নেতৃত্বের পচন, দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এইসব কারণ, এর পরের কারণটি আরও করুন। বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব তরুণ নেতাদের একসময় সাধারণ মানুষ মাথার উপর তুলে রেখেছিল, রাতারাতি তাদের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করলো। রাজপথের লড়াকু নেতাদের রাতারাতি বিলাসী জীবনযাপন, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার খবর যখন প্রকাশ্যে এলো, তখন জনগণের মোহভঙ্গ হতে সময় লাগলো না। আন্দোলনের ঐক্য ভেঙে খান খান হয়ে গেল। মূলধারার নেতারা একে একে দল ছেড়ে চলে গেলেন। অভ্যন্তরীণ কোন্দল আর ক্ষমতার ভাগাভাগি নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়ে উঠল প্রতিদিনের ঘটনা। আর এর ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তৎকালীন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারা দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ ব্যর্থ, অর্থনীতি সচল রাখতে পারেনি, বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ রাখতে পারেনি। রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী সরকারের এই চরম অদক্ষতা এবং রাজনৈতিক অদূরদর্শিতা আজকের এই অরাজক পরিস্থিতির জন্ম দিয়েছে। আমেরিকা তবু চেষ্টা করেছিল ইউনূসকে হটিয়ে নতুন নেতা নিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে। এলেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেও জনগণের এই মৌলিক আস্থা ফিরিয়ে আনতে পারল না, বরং সংকট আরও ঘনীভূত হলো। মৌলবাদ দমনে এই তারেক সরকারের অক্ষমতা, অনিচ্ছা নতুন করে বলার কিছু নেই। সংসদে বিরোধী দল হিসেবে শক্তিশালী আসনে বসে থাকা জামায়াতে ইসলামী এবং রাজপথের মৌলবাদী শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই বর্তমান তারেক সরকারের নেই। ভোট ব্যাংক হারানোর ভয়ে কিংবা রাজপথের বিশৃঙ্খলার ভয়ে
সরকার মৌলবাদীদের সামনে নতজানু নীতি গ্রহণ করেছে। কৌশলগত ভুল চীন নীতি, অর্থনৈতিক সংকট সামাল দিতে সরকার বেজিংয়ের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ল। বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্র নীতির নামে চীনের সাথে যে মাত্রাতিরিক্ত মাখামাখি শুরু করেছে তারেক সরকার, তা দেশের আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ভারসাম্যকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আর এর পরিণতি কি হচ্ছে? দেশের ধর্মীয় উগ্রবাদের উত্থান এবং ভূ রাজনৈতিকভাবে চীনের প্রতি একক নির্ভরতা, এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক এক অনিশ্চয়তার মুখে পড়েছে। আর এখানেই ভারত, পশ্চিমা বিশ্ব, রাশিয়ার হিসাব নিকাশ এসে মিলে যাচ্ছে এক জায়গায়। যখন একটি দেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বাড়ে, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, পররাষ্ট্রনীতি দিশা হারায়, তখন আন্তর্জাতিক পরাশক্তিগুলো নিজেদের নিরাপত্তার সাথে পরস্পর একসাথে হাত বাড়ায়, হাত ধরে। ভারত তার সীমান্তে কোনো ধর্মীয় উগ্রবাদী বা চীনা প্রভাবে পরিচালিত সরকার দেখতে চায় না। দিল্লির কাছে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য পুরনো পরীক্ষিত মিত্র আওয়ামী লীগ অগ্রাধিকার পাবে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ নির্বাচন ও মানবাধিকারের কথা বললেও তারা উগ্র মৌলবাদের উত্থান বা চীনের আধিপত্য কোনোভাবেই বরদাস্ত করে না। ফলে 2027 সালের মধ্যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচনের যে জল্পনা চলছে, তার পেছনে এই বৈশ্বিক পরাশক্তিগুলোর নীরব সম্মতি ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেটাই বলা হচ্ছে। আর জল্পনা যা চলছে এখন বাংলাদেশে, যে পশ্চিমা শক্তির নিরপেক্ষ অবস্থানে তাদের সহযোগিতায় শেখ হাসিনা ফিরছেন দেশে। দ্বিতীয়ত, ভোট, আর একটা ভোট খুব শিগগিরই হতে চলেছে। এটা তাই কোনো অলস মস্তিষ্কের জল্পনা নয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে জড়িত যে সমস্ত অর্জিত যে সুযোগগুলো, সেগুলো যখন দুর্নীতির মাধ্যমে কলঙ্কিত করা হয়, যখন ফ্যাসিবাদের একটা স্ট্যাম্প লাগিয়ে তার বিকল্প হিসেবে ধর্মীয় উগ্রবাদকে মেনে নেওয়া হয়, তখন সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। আজ মানুষ যখন দেখে তাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী, রাস্তায় আইন শৃঙ্খলার বিন্দুমাত্র নিশ্চয়তা নেই এবং সমাজ জুড়ে মধ্যযুগীয় উগ্রতার দাপট, তখনই তারা পেছনের দিকে তাকায়। শেখ হাসিনার আমলের স্বৈরাচারী রূপকে আড়াল করে মানুষ তখনকার অর্থনৈতিক স্থিতিশীলতা, নিরাপদ জীবনের স্মৃতিকে আঁকড়ে ধরতে চায় এবং ধরছে। জুলাই অভ্যুত্থানের বীরত্ব আজ ব্যর্থ রাজনীতির বলি হয়েছে। আর এই ব্যর্থতার সুযোগেই রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং 2027 নির্বাচনকে ঘিরে বৈশ্বিক পরাশক্তিগুলোর নতুন ছক আজ এত জীবন্ত ও বাস্তব রূপ লাভ করেছে। অর্থাৎ হাসিনা ফিরছেন খুব শীঘ্রই। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আজকের যে ভিডিও এপিসোডটা ছিল, তা কিন্তু আপনারা আশা করা যায় ফুল দেখতে পেয়েছেন। বর্তমান বাংলাদেশের সরকার তারেক রহমান, সেটা আমরা সবাই জানি। কিন্তু শেখ হাসিনা ও তারেক রহমানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।